২০০৫ সালের পর মানে ২১ বছর পর বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাও আবার বিশাল বড় ব্যবধানে হারিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারেনি বা বাংলাদেশের চেয়ে ভালো করতে পারেনি। তার মানে কি, বাংলাদেশ দল এবার ঘরের মাঠে, যেখানে বাংলাদেশ দল একটা ম্যাচ জেতা মানে সিরিজ নিশ্চিত, সেখানে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে কি সিরিজে হারাতে যাচ্ছে বা হোয়াইট ওয়াশ করতে যাচ্ছে? আমরা আশাবাদী হতেই পারি। যারা ক্রিকেট নিয়ে কাজ করেন, ক্রিকেটের সাথে আছেন, তারা সবাই আশাবাদী হতেই পারি আমরা, বিশেষ করে উইকেট কন্ডিশন এবং এই ফর্মটা দেখার পর। কিন্তু এতই কি সহজ? অথবা জয়ের আগেই যদি আমরা উদযাপন করি, মানে সিরিজ জয় হয়ে গেছে আমরা উদযাপন করি, তার মানে কি ঠিক হবে? দেখুন, সবশেষ যে ম্যাচটা হয়েছে, মানে ফার্স্ট ওডিআইটা, সেখানে দুইটা ক্যাচ মিস হয়েছে অস্ট্রেলিয়ার, ইজি ক্যাচ। লাবুশানে ছেড়েছেন শান্তর ক্যাচ যখন তার রান ৯ ছিল, শেষ পর্যন্ত করেছেন ৬৭। যখন ২১ রানে ছিলেন সৈকত, মোসাদ্দেক সৈকত, তখন তার ক্যাচ ছেড়েছেন কর্নালি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওই ক্যাচ ছাড়ার পর মোসাদ্দেক নিজে অবাক হয়েছিলেন যে আসলে কী ক্যাচ ছাড়লেন বা কী আমি জীবনটা পেলাম। এবং তারপরে ৮৬ রান করেছেন অপরাজিত, মানে দুইটা ক্যাচ মিস, দুজনই 50 করেছেন এবং দুজনই বড় অবদান রেখেছেন। যদি কোনো কারণে ওই দুইটা ক্যাচ নিতে পারতো অস্ট্রেলিয়া, তাহলে কী হতো? ২০০ হতো বা ২২০-এর বেশি হতো। যদি তা না হতো, তাহলে এই যে বোলাররা যতই ভালো করুক, একটা পার্টনারশিপ হলে ম্যাচটা হেরে যেত। তারা ১৯১ করেছে, যদিও তার আগে অনেক আগেই ৯টা উইকেট গিয়েছিল, ঠিক আছে। কিন্তু যখন মেন্টালি একটা অপোনেন্ট একটা সেট আপে থাকবে যে ২০০ রান, ২২০ রান, তখন কিন্তু ওটা ইজি হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। বোলাররা যতই ভালো বল করুক, শেষ পর্যন্ত ২ উইকেটে হার অথবা ৫ বল বাকি থাকতে হার, এটা হয়ে যায়। সেটাই হতো হয়তো, বা সেটাই হতো না হয় অনেক অনেক কষ্ট জিততে হতো। তো আমার মনে হয়, জয়ের আগে জয় নয়, জয়ের আগে জয়ের উদযাপন নয়, সিরিজ জয়ের আগে সিরিজ জয়ের উদযাপন নয়। আমার মনে হয় কষ্ট করে জিততে হবে, ভাবতে হবে, দেখতে হবে, চিন্তা করতে হবে নেক্সট ম্যাচটা কত ভালোভাবে জেতা যায়। কারণ ব্যাটাররা দারুণ কিছু করেছেন এমনটা নয়, হৃদয় অনেক বল নষ্ট করেছেন লিটন দাস। আর যখন দলের অবস্থা খারাপ থাকে তখন দারুণ করেন, মানে বিপদের বন্ধু তিনি। কিন্তু যখন দল ভালো করে, ভালো স্টার্ট পায়, তারপরেও কেন জানি বেশিরভাগ সময় এমন হয় যে দল ভালো স্টার্ট পেলে মনে হয় একটু একটু ওই যে কী বলে না, যে রিল্যাক্স মুড চলে আসে কিনা লিটনের, এবং সেখানে ভালো করতে পারে না, এমনটা অনেকবারই হয়েছে। তো ব্যাটিংয়ে ভালো করতে হবে, আর আশা করতে হবে যদি দুই একটা সুযোগ পাওয়া যায় আবারও অস্ট্রেলিয়ার কাছ থেকে, যেন ওইরকম ক্যাচ মিস হয়, তাহলে কিন্তু ভালো হয়। বাট অস্ট্রেলিয়া যে দ্বিতীয় সারির দল, সেখানে হ্যাজেলউড, স্টার্ক, কামিংস, সেখানে স্মিথ অথবা মাস অথবা হেইড আসেনি, সেটা অনেক বড় একটা শক্তি দিচ্ছে বাংলাদেশ দলকে। কিন্তু যারা এসেছেন দ্বিতীয় সারির দল যেটা বলা হচ্ছে, সেখানেও ভালো শক্তি আছে। তবে ওই যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স, ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স বেশি এবং প্রথমে জয় আত্মবিশ্বাস আছে, এটা কাজে লাগাতে হবে। তবে কোনোভাবেই রিল্যাক্স হওয়া যাবে না। এখন আসা যাক যে একাদশটা কেমন হবে। দেখুন, আমার মাঝে মাঝে মনে হয় যে সৌম্যকে নিয়ে এত কথা বলি, সৌম্য আসলে কি করবেন? সৌম্য আসলে কি প্রথমে সেঞ্চুরি করবেন, 50 করবেন, কিছু করবেন, নাকি আউট হয়ে যাবেন? আউট হয়ে গেলে তো সেই আপনারাই কথা শোনাবেন যে ভাই এত কথা বললেন সৌম্যকে নিয়ে। কিন্তু ভাই আমি সবসময় বলি, সৈকতকে নিয়েও আগে বলেছি, আগে অনেকবার বলেছি। এই যে সাবেক প্রধান নির্বাচককে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। আমাকে দেখে কে যেন কমেন্ট করলেন যে ভাই আপনি তো কখনো মোসাদ্দেককে নিয়ে কথা বলেননি, এটা মিথ্যা। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা জানেন যে সৈকতকে নিয়ে আমি কত কথা বলেছি এবং সাবেক প্রধান নির্বাচককে নিয়ে কত ভিডিও বানিয়েছি। সেখানেই বলা আছে প্রক্রিয়া নষ্ট। সৌম্য কিছু করুক আর না করুক, দলে না রাখাটা প্রক্রিয়া নষ্টের অংশ, যেমনটা মোসাদ্দেককে না নিয়ে করা হয়েছিল। এটা একটা বিষয়। আবার দেখুন, মাঝে মাঝে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌম্যকে বলে দেওয়া উচিত যে ভাই তোমাকে ডান হাতে ব্যাট করতে হবে, যে তুমি রান করো আর না করো, তুমি ডান হাতে ব্যাট করলেই তুমি দলে থাকবা। কারণ বাংলাদেশ কোনোভাবেই দুই লেফটিকে ওপেন করাবে না, যেমনটা হয়েছে সবশেষ দুই ম্যাচে আমরা দেখেছি। যখন সৌম্য খেলেছেন তখন দেখেছি যে সাইফও আছেন, ওপেন করেছেন সাইফ এবং তামিম, এরপরে খেলেছেন সৌম্য, যদি সৌম্যকে ওপেন দেওয়া হচ্ছে না। তার মানে কি, মানে যেহেতু রান করতে পারছেন না সাইফ, ডানহাতি বলেই খেলছেন, তাই না? তার মানে সৌম্যকে বলে দেওয়া হোক যে সৌম্য তুমি বাঁহাতে ব্যাটিং ভুলে গিয়ে ডানহাতে করো, তুমি দলে থাকবা। আমার মনে হয় এটা বলে দেওয়া উচিত। কারণ দুনিয়ার আর কোথাও মনে এটা মানে এমনটা হয় না, এটা হচ্ছে। যাই হোক, তাহলে কি সেখানে আবারও আগের সেট আপ থাকবে? আগের সেট আপ থাকার সম্ভাবনা নেই, কারণ আগে সৌম্য খেলেছেন, আফিফ বাদ পড়েছেন। এখন সৌম্য আসলে বাদ পড়তে হবে সৈকতকে।
বা মোসাদ্দেক সৈকতকে আর কি। তো সৈকতকে কি বাদ দেবে এখন? আমার মনে হয় না। মনে হয় না 110% শিওর বাদ দেবে না। আমরা সবাই জানি অন্য কেউ বাদ পড়তে পারে না। একেবারেই এস্টাবলিশ কেউ বাদ পড়তে পারেন, সৈকত বাদ পড়বে না। তার মানে কি? সেখানে সুযোগ নেই। সুযোগ কই আছে? সাইফের জায়গাতে। সেখানেও মনে হয় যে আবারও উপেক্ষিত হবেন। নিলে তো ভালো, আমার মনে হয় যে সুযোগ ডিজার্ভ করেন। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ দল উইনিং কম্বিনেশন ভাগবে না, আর ওটা সুযোগ পাবেন আবার লাস্ট ওডিআইতে সম্মুখে সুযোগ দিয়ে তার ক্যারিয়ারটা ধ্বংসের দ্বার প্রান্তে নেওয়া হবে। এটা আমার মনে হয়। তার মানে একাদশে খুব একটা পরিবর্তন সম্ভাবনা নেই, যদি না রানা, তাসকিন, মুস্তাফিজ কেউ একজন ব্রেক চান, যদি না কেউ একজন নিগল ফিল করেন, যদি না কেউ একজন ব্যথা অনুভব করেন, যদি না কেউ একজন রেস্ট চান, ইচ্ছা করে যে ভালো লাগছে না, একটা ইনজুরি প্রবণতা থাকতে পারে, রেস্ট নেই। এছাড়া বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন হবে না। আমার মনে হয় আবারও সাইফ সুযোগ পাবেন, যদিও সেখানে সুযোগ পাওয়া উচিত এখন সৌম্য সরকারের। এবং অনেকেই বলছেন, বিভিন্ন মাধ্যম থেকে বলছেন এবং সবশেষ দিন অনুশীলনও করেছেন এবং অনেক কথা হয়েছে, তাতে ম্যানেজমেন্ট চিন্তা করলেও করতে পারে। তবে আমার মনে হয় সাইফকে আবারও সুযোগ দিতে পারে এই ম্যানেজমেন্ট। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।